মানে এটা রাজ্য সরকারের একটা অত্যন্ত লাভজনক প্রকল্প। তাহলে এই প্রকল্পে রাজ্য সরকার ঠিক যেরকম কেরালা, তামিলনাড়ু, পাঞ্জাব, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, এই সব রাজ্য সরকারগুলো তাদের নিজস্ব হেলথ স্কিমে ওখানকার যে শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, আন্ডারটেকিং তাদের সবাইকে নিয়েছে। তাহলে পশ্চিমবাংলাতেও সেটা করা হয়। আর রাজ্য সরকার সুবিধা দিন না, তাদের গ্যাটের পয়সা খরচা করে দিন, কিন্তু রাজ্য সরকার রাজ্য কর্মীদের প্রিমিয়ামের টাকায় তাদেরকে এভাবে বিনা পয়সায় এই স্কিমের সুযোগ দেবেন, এটা তো চলতে পারে না। কলকাতা, আসানসোল, দুর্গাপুর এবং শিলিগুড়ি বাদে বাকি সব হচ্ছে টায়ার 3-র মধ্যে জেট। তারা কি পাবেন? এই সংশোধিত রেটের 80% পাবে। এই জায়গাটা আমাদের তীব্র আপত্তি। এর উপর বলে দেয় ভিখিরির চিকিৎসা আমরা করি না, আমরা বেড নেই, অনেক কষ্টে ভর্তি হলে তারা পরিষ্কার বলে যে 2009-এর রেটে কিন্তু চিকিৎসা হবে না, আপনারা আনঅফিসিয়ালি বাকি টাকাটা ক্যাশ, তার কোনো রেকর্ড থাকবে না, আমাদের দিতে হবে, তবেই চিকিৎসা হবে। আমরাও জীবনে কোনোদিন এই দুঃসাহস দেখাইনি যে গুরুত্বপূর্ণ দাবিতে 800 কিলোমিটার রাস্তা আমরা হেঁটে আসব, কিন্তু তারা করেছে ওই অনুপ সাউ, লুৎফুল হক, এই সমস্ত সব বিভিন্ন প্রাথমিক শিক্ষকরা। কিন্তু তারপরে সরকার তাদের সঙ্গে দেখা পর্যন্ত করে। ক্লেম সেটেলমেন্টের ক্ষেত্রে উপভোক্তারা যে চরম সমস্যায় পড়ছে, দীর্ঘদিন তাদের ক্লেম সেটেলমেন্ট হচ্ছে না, পড়ে আছে, এবং বিভিন্ন রকম নিয়মের জটিলতায় তারা অনেক ক্ষেত্রে ক্লেম পাচ্ছেন না। এই বিষয়টা সরলীকরণ করতে হবে এবং অবিলম্বে 5 লক্ষ টাকা ক্যাশলেস করতে হবে। সরকারের কাছে দাবি করছি অবিলম্বে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা থেকে শুরু করে আন্ডারটেকিং সমস্ত অন্যান্য রাজ্য কর্মীদের তারা করুন, মানে অন্তর্ভুক্ত করুন। পুরুলিয়ার একজন সরকারি কর্মচারী বা পেনশনার, জলপাইগুড়ির একজন সরকারি কর্মচারী বা পেনশনার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের একজন সরকারি কর্মচারী বা পেনশনার, সুন্দরবনের একজন সরকারি কর্মচারী বা পেনশনার, তার পক্ষে কলকাতায় এসে চিকিৎসা করানো ওই বাইপাসের ধারে নার্সিংহোমে গিয়ে সম্ভব না। টায়ার 1 বা কলকাতার ক্ষেত্রে 100% দেবে সরকার, এটা মানা আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ একই প্রিমিয়াম দিয়ে ভিন্ন ভিন্ন সুযোগ শুধু আমার যে জায়গায় বাস করি সেখানকার জনসংখ্যাকে ভিত্তি করে এটা হতে পারে। এবং এতে আর একটা বিপদ আছে, এটা তো একটা মেডিক্লেম পলিসি। তো এখানে একই প্রিমিয়াম দিয়ে যার বেতন বেশি সে বেশি সুবিধা পাবে, আর যার বেতন কম সে কম সুবিধা পাবে। এটা কোন ধরনের? এটা কি সারা পৃথিবীতে কোথাও কোনো মেডিকেল পলিসিতে এটা হয়? আমরা বলেছিলাম এটা বাদ দেওয়া। স্যার, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম যেটা সংশোধনের দাবি আপনাদের বহুদিনের, তার নতুন অর্ডার বেরিয়ে গেছে, এবার তো তাহলে খুশি আপনারা? দেখুন, আমরা খুশি হতে পারলাম না। এখন আপনি বলবেন সরকার যাই করছে আপনারা অখুশি হচ্ছেন, বিষয়টা কিন্তু সেরকম না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে নির্দিষ্টভাবে কয়েকটি দাবি করেছিলাম। 1 নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008, এটা 2009 সালে এর রেট 4টা হয়েছে, শেষ। আজকে 2026 সাল। 2026 সালে কখনো 2009-এর রেটে চিকিৎসা হয় না। ফলে আমরা যখন এমপ্যানেল বিভিন্ন নার্সিংহোমে, ডায়াগনস্টিক সেন্টারে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে চিকিৎসার জন্য যাই, তারা সরাসরি মুখের উপর বলে দেয় ভিখিরির চিকিৎসা আমরা করি না, আমরা বেড নেই, অনেক কষ্টে ভর্তি হলে তারা পরিষ্কার বলে যে 2009-এর রেটে কিন্তু চিকিৎসা হবে না, আপনারা আনঅফিসিয়ালি বাকি টাকাটা ক্যাশ, তার কোনো রেকর্ড থাকবে না, আমাদের দিতে হবে, তবেই চিকিৎসা হবে। তা আমরা বহু দিন ধরে এই রেট চার্ট সংশোধন করার জন্য আমরা বলছিলাম যে 2026-এর জিনিসপত্রের দাম যা, সেই অনুসারে রেট চার্টটা চিকিৎসকের ফি, তারপরে আপনার বেড ভাড়া, তারপরে কেবিন ভাড়া, বিভিন্ন ওষুধপত্র থেকে আরম্ভ করে বিভিন্ন শল্য চিকিৎসার প্যাকেজ, সমস্ত সংশোধিত করব। দ্বিতীয় আমাদের দাবি ছিল যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে এমপ্যানেল বেসরকারি বিভিন্ন হাসপাতাল, নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার, তার 92% হচ্ছে কলকাতা এবং সংলগ্ন এলাকা। অথচ রাজ্য কর্মীদের সব থেকে বড় অংশ থাকেন কলকাতার বাইরে বিস্তীর্ণ গ্রাম এবং মফস্বল টাউনে। ফলে তাদের পক্ষে কলকাতায় এসে, ধরুন পুরুলিয়ার একজন
সরকারি কর্মচারী বা পেনশনার, জলপাইগুড়ির একজন সরকারি কর্মচারী বা পেনশনার, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের একজন সরকারি কর্মচারী বা পেনশনার, সুন্দরবনের একজন সরকারি কর্মচারী বা পেনশনার, তার পক্ষে কলকাতায় এসে চিকিৎসা করানো ওই বাইপাসের ধারে নার্সিংহোমে গিয়ে সম্ভব নয়। ফলে হেলথ স্কিমে যারা অন্তর্ভুক্ত হতেন তাদেরও একটা বড় অংশ কিন্তু হেলথ স্কিমের সুবিধেটা নিতেন না। তারা এই কারণে হেলথ স্কিমের অন্তর্ভুক্ত হতেন, যদি কখনো বড় মাপের কোনো অসুখ হয়, অর্থাৎ মানে ওপেন হার্ট সার্জারি হুম। বা রেনাল ফেলিওর বা ইত্যাদি ইত্যাদি, তখন এই স্কিমটা তাদের কাজে লাগে। তা আমরা বলেছিলাম যে স্বাস্থ্যসাথী প্রকল্পে যেরকম নেটটা সারা পশ্চিম বাংলায় ছড়ানো আছে, পশ্চিমবাংলার প্রত্যন্ত অঞ্চলে গিয়েও আপনি স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত বা এমপ্যানেল যে একটা নার্সিংহোম বা ডায়াগনস্টিক সেন্টার পাবেন, হুম। সেই রকমভাবে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমেও স্বাস্থ্যসাথীর জালটাকে ব্যবহার করে একেবারে গ্রামাঞ্চল পর্যন্ত বিস্তৃত করা হোক। সেটা করা হয়নি। 3 নম্বর আমাদের দাবি ছিল যে ক্যাশলেস চিকিৎসাটা অন্তত 5 লক্ষ করা হোক। আজকে যা চিকিৎসার খরচা এবং যা তাতে অন্তত 5 লক্ষ করা হোক। মূল আরেকটি গুরুত্বপূর্ণ দাবি ছিল যে এই পলিসিটায় কিন্তু রাজ্য সরকার আমাদের কোনো অনুদান বা আমাদের স্বাস্থ্যের কোনো দায়িত্ব নিচ্ছেন না। হুম। এটা একেবারেই একটা মেডিক্লেম পলিসি। তফাৎটা হচ্ছে এই মেডিক্লেম পলিসি পরিচালনা করেন সরকার, এবার দিয়ে কোনো তফাৎ নেই। আমরা প্রতি মাসে যে মেডিকেল অ্যালাউন্স 500 টাকা করে, সেটা আমরা ফোরগো করি, মানে আমরা নিই না। অর্থাৎ এই 500 টাকা করে প্রতি মাসে প্রিমিয়াম দিয়ে, বছরে 6,000 টাকা প্রিমিয়াম দিয়ে আমরা এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অন্তর্ভুক্ত করি। কাজেই সরকার আমাদের দিচ্ছে বা সরকার আমাদের স্বাস্থ্য চিকিৎসার দায়িত্ব নিয়ে নিয়েছে এরকম ব্যাপারটা নয়। আমরা 6,000 টাকা বছরে প্রিমিয়াম দিয়ে এই স্কিমের অন্তর্ভুক্ত হই। কিন্তু এখানে অনেকগুলো বৈষম্য আছে। 1 নম্বর বৈষম্য হচ্ছে যে বেতন ভেদে ভিন্ন ভিন্ন সুবিধে। যারা আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে অবসর নিয়েছি, আমার জন্যে বড় মাপের কেবিন, তার আলাদা সব ব্যবস্থা রয়েছে। আবার যারা আরেকটু কম বেতন পান তাদের জন্য ছোট কেবিন, সেই রকম আরও কম মাপের সুযোগ সুবিধে। আবার যারা অনেকটা কম বেতন পান, গ্রুপ ডি কর্মচারী, গ্রুপ সি কর্মচারী, সবই গ্রুপ ডি হয়েছেন, তারা জেনারেল বেডে চিকিৎসার সুযোগ পান। আরে এটা তো একটা মেডিক্লেম পলিসি। তো এখানে একই প্রিমিয়াম দিয়ে যার বেতন বেশি সে বেশি সুবিধে পাবে, আর যার বেতন কম সে কম সুবিধে পাবে। এটা কোন ধরনের? এটা কি সারা পৃথিবীতে কোথাও কোনো মেডিকেল পলিসিতে এটা হয়? আমরা বলেছিলাম এটা বাদ দেওয়া হোক। এই স্কিমে আইএএস আইপিএস অফিসারদের, তাদের জন্য সিজিএইচএস আছে, হুম। তারা এই স্কিমে অন্তর্ভুক্ত, আমাদের আপত্তি নেই, তারা আসুন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারা কিন্তু কোনো প্রিমিয়াম দেন না। অর্থাৎ এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আইএএস আইপিএসদের চিকিৎসাটা হয়, তারা এই হেলথ স্কিমের সুযোগে সপরিবার চিকিৎসার সুযোগ নেন রাজ্য সরকারি কর্মীদের টাকায়, তাদের দেয়া প্রিমিয়ামের টাকায়। এটা কেন হবে? সরকার তো 1 পয়সা দেন না। হুম। তাহলে আমাদের টাকায় আইএস আইপিএসদের চিকিৎসা হবে। একজন গ্রুপ ডি কর্মচারী বা একজন গ্রুপ ডি পেনশনার, গ্রুপ ডি কর্মচারী যিনি পেনশনার রয়েছে, সামান্য তার পেনশন। একজন গ্রুপ ডি কর্মচারীর কত মাইনে? সামান্য মাইনে। তিনি এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধে নেওয়ার জন্য বছরে 6,000 টাকা প্রিমিয়াম দেবেন, আর তার এই 6,000 টাকা প্রিমিয়ামে আইএস আইপিএসদের বিনা পয়সায় এই হেলথ স্কিমের সুযোগ দেওয়া হবে। এটা তো চলতে পারে না। সেই বৈষম্য কিন্তু দূর হয়নি। আরও মজার ব্যাপার হচ্ছে আইএএস আইপিএসরা অবসরের পরে এককালীন একটা কিছু টাকা দিয়ে এই স্কিমের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন। অথচ আমাদের যারা রাজ্য কর্মী, রাজ্য সরকারি কর্মী, তারা কিন্তু ওই সারা জীবন ধরে ওই মাসে 500, বছরে 6,000 টাকা প্রিমিয়াম দিয়ে এর থাকবেন। কেন হবে? আইএএস আইপিএসরা বড় মাপের অফিসার, সর্বভারতীয় সার্ভিসের অফিসার বলে তাদেরকে রাজ্য সরকার এই সুবিধা দেবেন। হ্যাঁ, রাজ্য সরকার সুবিধা দিন না, তাদের গ্যাটের পয়সা খরচা করে দিন, কিন্তু রাজ্য সরকার রাজ্য কর্মীদের প্রিমিয়ামের টাকায় তাদেরকে এভাবে বিনা পয়সায় এই স্কিমের সুযোগ দেবেন, এটা তো চলতে পারে না। আর একটা দাবি আমাদের বড় ছিল, সেটা হচ্ছে 31/3/2024 এইতে শেষ হওয়া 16 বছরে রাজ্য সরকার
এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে ক্লেম মেটাতে, মানে সমস্ত ধরনের ক্লেম মেটাতে 256,78,00,000 টাকা খরচ করেছে। আর প্রিমিয়াম বাবদ বছরে সরকারের আয় হয় 134 কোটি টাকার বেশি। তার মানে দেখুন, এই 31/3/2024 পর্যন্ত 16 বছরে রাজ্য সরকারের রাজকোষে এই স্কিম বাবদ 14 বছরের প্রিমিয়ামের টাকা বছরে 134 কোটি হিসেবে জমা আছে। তার সঙ্গে এই যে 256,78,00,000 টাকা 2 বছরের প্রিমিয়ামের টাকায় সেই ক্লেম মিটিয়েও একটা বড় টাকা থেকে যাচ্ছে, সেটা রাজকোষে পড়ে গেছে। মানে এটা রাজ্য সরকারের একটা অত্যন্ত লাভজনক প্রকল্প। তাহলে এই প্রকল্পে রাজ্য সরকার ঠিক যেরকম কেরালা, তামিলনাড়ু, পাঞ্জাব, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, এই সব রাজ্য সরকারগুলো তাদের নিজস্ব হেলথ স্কিমে ওখানকার যে শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, আন্ডারটেকিং, তাদের সবাইকে নিয়েছেন। তাহলে পশ্চিমবাংলাতেও সেটা করা হোক। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি সুনির্দিষ্টভাবে বলেছিলাম, এতে সরকারের কোনো আর্থিক দায় নেই, সরকারকে কিন্তু 1 পয়সা বাড়তি খরচা করতে হচ্ছে না, এবং তারাও বিনা পয়সায় সরকারের থেকে কোনো দয়া চাইছে না। তারাও বছরে 6,000 টাকা করে প্রিমিয়াম দেবে এবং এই স্কিমের অন্তর্ভুক্ত হবে। তাদেরকে আজ পর্যন্ত এই স্কিমের অন্তর্ভুক্ত করা হয়নি। এমনকি গত শাসক দলের আমলে, সরকারের আমলে প্রাথমিক শিক্ষকদের একটা অংশ তারা সেই কুচবিহার থেকে নবান্ন পর্যন্ত পদযাত্রা করে এসেছিল। 813-14 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে, রোজ পায়ে হেঁটে আসা, এই ধরনের একটা ঐতিহাসিক পদযাত্রার কর্মসূচি সংবাদ মাধ্যমের সৌজন্যে আমরা যারা বড় বড় সংগঠনের নেতা বলে আত্মশ্লাঘা বোধ করি, আমরাও জীবনে কোনোদিন এই দুঃসাহস দেখাইনি যে গুরুত্বপূর্ণ দাবিতে 800 কিলোমিটার রাস্তা আমরা হেঁটে আসব। কিন্তু তারা করেছে ওই অনুপ সাউ, লুৎফুল হক, এই সমস্ত সব বিভিন্ন প্রাথমিক শিক্ষকরা। কিন্তু তারপরে সরকার তাদের সঙ্গে দেখা পর্যন্ত করে। তো এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আজও শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা ইত্যাদি আন্ডারটেকিংস, তাদেরকে আনা হয়নি। আমরা এই দাবিটা করেছিলাম। এবারে আপনি যেটা বলেছেন রেট চার্ট, মজার ব্যাপার হচ্ছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যেগুলো কর্মচারীদের পক্ষে ভালো সেইগুলো নেন না, যেগুলো কর্মচারীদের পক্ষে খারাপ সেইগুলো নেন। মানে কেন্দ্রীয় সরকার প্রতি 10 বছর অন্তর পে কমিশন কার্যকর করেন এবং সেই পে কমিশন দেন একেবারে প্রাপ্য হওয়ার দিন থেকে বকেয়া শুদ্ধ। রাজ্য সরকার জীবনে কখনো প্রাপ্য হওয়ার দিন থেকে দেন না, তারা কখনো 27 মাসের, কখনো 48 মাসের বকেয়া মেরে দিয়ে দেন। খারাপ, তাদের ভালো দিকটা নেননি। আবার ধরুন কেন্দ্রীয় সরকার একদম অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে প্রাপ্য হলেই, ঘোষণায় 2-3 মাস দেরি হলেও একেবারে প্রাপ্য হওয়ার দিন থেকে বকেয়া সহ দিয়ে দেয়। পশ্চিমবঙ্গ সরকার জীবনে কখনো বকেয়া, মানে বকেয়া সহ প্রাপ্য হওয়ার দিন থেকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দিয়েছে, এরকমটা মানে সরকারের অতি বড় সমর্থকও বলতে পারবেন না। অর্থাৎ ভালো জিনিসগুলো তারা নেন না, কিন্তু খারাপ জিনিস যেটা, ওই সরকারের বা কেন্দ্রীয় সরকারের নতুন পেনশন স্কিম, সেটা নেওয়ার জন্য তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের যে CGHS অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, তার যে রেট চার্ট, সেটাকে ন্যাশনাল বেঞ্চমার্ক হিসেবে তারা মেনে নিয়েছে। আমাদের এইটা আপত্তি। আপনি ঠিকই বলেছেন যে 14ই আগস্ট অর্ডার বেরিয়েছে, নোটিফিকেশন নম্বর 70F ব্র্যাকেট দিয়ে MEDWB, এই অর্ডারটা অর্থ দপ্তর থেকে বেরিয়েছে, মেডিকেল শাখা থেকে। সেখানে তারা সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমকে একটা মানে ন্যাশনাল বেঞ্চমার্ক হিসেবে গণ্য করে তারা সেই অনুসারে রেট চার্ট সংশোধিত করেছে। এখন তাতে আমাদের আপত্তি কি? এতে পশ্চিম বাংলাকে কতগুলো জায়গায় ভাগ করা হয়েছে। 50 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট যেসব শহর, তাদেরকে বলা হয়েছে এক্স বা টায়ার 1। 5 লক্ষ থেকে 50 লক্ষের মধ্যে জনসংখ্যা যাদের, সেই সব শহরগুলোকে বলা হচ্ছে ওয়াই বা টায়ার 2। আর 5 লক্ষের কম জনসংখ্যার যেসব শহর বা গ্রামাঞ্চল, তাদেরকে বলা হচ্ছে জেড বা টায়ার 3। এবং এই এক্স বা টায়ার 1-এ তারা সংশোধিত রেটের 100% খরচই তারা পাবেন। এতে করতে কারা আছে? শুধু কলকাতা। এক্স বা টায়ার 1 হচ্ছে কলকাতা।
টায়ার টুর মধ্যে পড়ছে আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, এই তিনটে শহরে, বড় শহরে সংশোধিত রেটে 90% খরচ হতে হবে। বাকি সব হচ্ছে টায়ার থ্রি, অর্থাৎ কলকাতা, আসানসোল, দুর্গাপুর এবং শিলিগুড়ি বাদে বাকি সব হচ্ছে টায়ার থ্রির মধ্যে জেট। তারা কি পাবেন? এই সংশোধিত রেটের 80% পাবেন। এই জায়গাটা আমাদের তীব্র আপত্তি। আমরা আসানসোল, কলকাতায় যিনি থাকছেন তিনিও 6,000 টাকা প্রিমিয়াম দিচ্ছেন, আবার আসানসোল, দুর্গাপুরে যিনি থাকছেন তিনিও 6,000 টাকা প্রিমিয়াম দিচ্ছেন, আমরা যারা গ্রামে থাকছি আমরাও 6,000 টাকা প্রিমিয়াম দিচ্ছি। অথচ আমাদের ক্ষেত্রে সংশোধিত রেটের 80% দেবে সরকার, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি 90% দেবে সরকার, আবার টায়ার ওয়ান বা কলকাতার ক্ষেত্রে 100% দেবে সরকার। এটা মানা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ একই প্রিমিয়াম দিয়ে ভিন্ন ভিন্ন সুযোগ শুধু আমার যে জায়গায় বাস করি সেখানকার জনসংখ্যাকে ভিত্তি করে এটা হতে পারে। এবং এতে আর একটা বিপদ আছে, বিপদ হচ্ছে আমরা বাড়ি ভাড়া ভাতা এটা পাই পূর্বতন বামফ্রন্ট সরকার দিতে 15% হারে। এটা দীর্ঘদিন ধরে সেই প্রফুল্ল সেন সরকারের আমল থেকে চলে আসছে। তারপরে তৃণমূল সরকার এসে 3% কমিয়ে করলেন 12%, কিন্তু রাজ্যের যে কোনো জায়গায় বসবাস করি তার উপর এটা নির্ভর করতো না। একদম মানে পুরুলিয়ার একটা মানুষও 15% বা 12% বাড়ি ভাড়া ভাতা পেতেন, আবার জলপাইগুড়ির একজন মানুষও 12%, কলকাতার একজন মানুষও 12%, অসমতা ছিল না। কিন্তু এই ক্ষেত্রেও কেন্দ্রে কিন্তু বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে এরকম ভিন্ন ভিন্ন স্ল্যাব আছে। এখন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে এই যে স্ল্যাব ভিত্তিক সিস্টেমটা নিয়ে এলেন, এইটাই যদি বাড়ি ভাড়া ভাতাতেও তারা পে কমিশনে কার্যকর করেন, অর্থাৎ কলকাতার ক্ষেত্রে একরকম, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ির ক্ষেত্রে একরকম, আর গ্রামাঞ্চলের ক্ষেত্রে নামমাত্র ছুঁড়ে দিলাম একটা, তাহলে কিন্তু বিস্তীর্ণ এলাকার সরকারি কর্মচারীরা বিপুলভাবে বঞ্চিত হবে। তাই আমরা আবারও সরকারের কাছে দাবি করছি, অবিলম্বে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা থেকে শুরু করে আন্ডারটেকিং সমস্ত অন্যান্য রাজ্য কর্মীদের তারা করুন, মানে অন্তর্ভুক্ত করুন। 2 নম্বর হচ্ছে রেট চার্ট CGHS এর ভিত্তিতে নয়, একেবারে 2026 সালের যা রেট 2009 সালের রেটটাকে সেই অনুসারে সংশোধিত করুন। 3 নম্বর হচ্ছে যে কলকাতা কেন্দ্রিকতা বাদ দিয়ে স্বাস্থ্যসাথীর নেট যেভাবে সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে আছে সেইভাবে সারা পশ্চিমবাংলায় ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের এমপ্যানেল হাসপাতাল তৈরি করুন। 4 নম্বর হচ্ছে যে রাজ্য কর্মীদের এই হেলথ স্কিমে একমাত্র ফিনান্সে যে মেডিকেল সেল ফ্রি স্কুল স্ট্রিটে আছে তার গুটি কয়েক কর্মচারী, সামান্য কিছু অফিসার, তাদের পক্ষে সারা পশ্চিমবাংলা সমস্ত ক্লেম মেটাতে তারা পাগল হয়ে যাচ্ছেন। তারা প্রচুর কাজ করেন, এ নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। তারা অফিস আওয়ার্সের পরেও কাজ করেন, এ নিয়েও সন্দেহের জায়গা নেই, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি জানি। কিন্তু মুশকিল হচ্ছে সারা পশ্চিমবাংলার সমস্ত মেডিক্লেম সেটেল করার দায়িত্ব যদি মেডিকেল সেল একটাই কজন কর্মচারীর উপর থাকে তাদের পক্ষে সম্ভব হয় না। ফলে ক্লেম সেটেলমেন্টের ক্ষেত্রে উপভোক্তারা যে চরম সমস্যায় পড়ছে, দীর্ঘদিন তাদের ক্লেম সেটেলমেন্ট হচ্ছে না, পড়ে আছে, এবং বিভিন্ন রকম নিয়মের জটিলতায় তারা অনেক ক্ষেত্রে ক্লেম পাচ্ছেন না। এই বিষয়টা সরলীকরণ করতে হবে এবং অবিলম্বে 5 লক্ষ টাকা ক্যাশলেস করতে হবে, এই দাবি আমাদের থাকছে। এবং আমরা কিন্তু এই 70 নম্বর মেন এই নোটিফিকেশন আমরা মানছি না। রেট চার্ট সংশোধন করুন, 2009 যা ছিল 2026-এর যা রেট সেই অনুসারে করুন। মুশকিল হচ্ছে সবই যদি সেন্ট্রাল গভর্নমেন্টের খারাপগুলো আমরা পশ্চিমবাংলায় লাগু করে দেবো, আর সেন্ট্রাল গভর্নমেন্টের যেগুলো ভালো সেগুলো কার্যকর করব না, তাহলে ভালোগুলোও কার্যকর করুন, খারাপগুলোও কার্যকর করুন। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে প্রাপ্য দিন থেকে দিয়ে দিন। এতে পে কমিশন যখন হবে একেবারে যেদিন থেকে পে কমিশন কার্যকর হয়েছে সেই দিন থেকে বকেয়া সহ পে কমিশন দিন। শিক্ষা ভাতা, তারপরে সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স, এসব দিন। কিন্তু তা নয়, যেগুলো কেন্দ্রীয় সরকারের কর্মী বিরোধী দিক সেইগুলো পশ্চিমবাংলায় অ্যাডপ্ট করবো, এটা আমাদের পক্ষে মানা খুব কঠিন হয়ে যাচ্ছে।